প্রিয় দর্শক, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এনসিসি ব্যাংক বিজ টাইমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফরিদ আলম। আজকে আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে বাণিজ্যমন্ত্রী জনাব জিএম কাদের এবং আরও রয়েছেন আমাদের অর্থনীতি পত্রিকা সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে সামনেই রোজা, তারপর ঈদ রয়েছে। দ্রব্যমূল্য দিন দিন বেড়েই যাচ্ছে, মানুষের ভোগান্তিও বেড়ে যাচ্ছে। ফলে আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা দ্রব্যমূল্য নিয়েই সাজিয়েছি। যদিও এটাকে সাজানো বলা যায় না, কারণ এটাতে মানুষের অনেক সাফারিং যাচ্ছে, অনেক ভোগান্তি যাচ্ছে। আর সেই জন্যই আজকে আমরা বাণিজ্য মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি যে উনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আমাদের অর্থনীতি পত্রিকা সম্পাদক জনাব নাইমুল ইসলাম খানও বিষয়টি নিয়ে কথা বলবেন। তো আমি প্রথমেই জনাব জিএম কাদের, আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে বাজারে যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, তা আপনাদের এই মুহূর্তে আসলে মনিটরিং সিস্টেমটা কিভাবে এগুলোকে আপনারা দেখছেন? বাজারের যে জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করি সেটা হলো অর্থনীতির নিয়মে। আমরা যেহেতু মুক্তবাজার অর্থনীতির এখন এখানে সেই হিসাবে আমরা দেশ পরিচালিত হচ্ছে, আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হলো যে সরবরাহটা যথেষ্ট আসে কিনা, ডিমান্ড চাহিদার তুলনামূলকভাবে সরবরাহটা যথেষ্ট আছে কিনা। মানে আমরা যেটা এস্টিমেটেড একটা রিকোয়ারমেন্ট আমরা চিন্তা করি সব, মানে ইয়ারলি অথবা মান্থলি অথবা কোনো বিশেষ মান্থে, যেমন রমজানের কথা আপনি বললেন, সেখানে বেশি কিছু একটা এক্সট্রা কিছু প্রোডাক্টের এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট হয়। সেই অনুযায়ী মানে আমাদের সরবরাহগুলো ওইভাবে দেশি প্রোডাক্ট হলে দেশের থেকে যথেষ্ট আছে কিনা, বিদেশ থেকে আসার হলে বিদেশ থেকে এলসি ওপেন হচ্ছে কিনা এবং আসছে কিনা, গোডাউনে কতটুকু কীরকম স্টক পজিশন আছে, এগুলো আমরা সবসময় করি। আরেকটা জিনিস আমরা করি সেটা হলো মনিটর করি, সেটা হলো যে কতগুলো প্রোডাক্ট, সবগুলো 100% করা সম্ভব হয় না, যে কয়েকটি আমরা সেন্সিটিভ প্রোডাক্ট মনে করি যেগুলো আমরা দেখা উচিত বা দেখা মানে স্বাভাবিকভাবে দেখলে কাজ হয়, এই ধরনের কিছু প্রোডাক্টকে আমরা চিহ্নিত করি যে এগুলোর মানে টোটাল কস্টিং, যদি ইম্পোর্টেড প্রোডাক্ট হয়, ইম্পোর্ট করে আসার পরে তার মার্কেট পর্যন্ত যেতে তার যা কস্টিং প্লাস একটা রিজনেবল প্রফিট হয়ে সেটা মার্কেটে সেই প্রাইসটা বিদ্যমান আছে কিনা। এবং সেটা এই দুটো জিনিসের থেকে যদি ওইখানে দেখা যায় যে মার্কেটে যে প্রাইসটা আছে সেটা যেটা রিজনেবল প্রাইস তার চেয়ে বেশি, তাহলে আমরা চেষ্টা করি দেখার জন্য যে কারণগুলো কি হতে পারে। একটা হতে পারে যে সরবরাহের ঘাটতি হতে পারে, আরটা হলো যে কেউ ম্যানিপুলেশন করছে। আপনি কি বাণিজ্য মন্ত্রী হিসাবে এটা মানেন যে এখন বাজারে সরবরাহ ঠিক আছে এবং মূল্য সেই তুলনায় বেশি? হ্যাঁ, এটা আমি মানি। সরবরাহ মোটামুটি আমরা যেটা দেখেছি যে রমজানের কারণে যে বৃদ্ধিটা হওয়ার কথা যেগুলো প্রোডাক্টের, সেগুলোর জন্য সরবরাহ পরিস্থিতি আমরা মোটামুটি আমরা মনিটর করে দেখেছি যে সরবরাহ পরিস্থিতি ভালো, কিন্তু বাজারে প্রচুর প্রোডাক্ট আছে। কিন্তু সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিসাবে যেটা রাফলি যেটা হিসাব করেছি, তার হিসাবে যেটা মার্কেটে অনেক জিনিসের দাম হঠাৎ করে বিভিন্ন কারণ দেখিয়ে একটু একটু বেশি করে নেওয়া হচ্ছে। এখনো কিন্তু রমজান আসেনি এবং সেইভাবে চাহিদা এখনো সেইভাবে বৃদ্ধি হয়নি, এটা আমরা লক্ষ্য করেছি। মানে কি আরেকটা জিনিস, কিন্তু রমজান আসেনি অনেক দেরি, দাম কিন্তু সবকিছুর বেড়ে গিয়েছে, অনেক বেড়ে গিয়েছে। মানে আমি বললাম যে সবকিছুর বলবো না, কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো রমজানের সাথে মানে রিলেটেড। অর্থ হলো যে আমরা যেমন রোজা আসে, যেমন একটা চিনি এখনো দাম বাড়েনি, আশা করি বাড়বে না, যাই হোক। যেমন সয়াবিন তেল, এরা মানুষের তখন ভাজি বেশি খাওয়ার ব্যবস্থা হয়, পেঁয়াজের, ছোলা, এগুলো কতগুলো প্রোডাক্ট আমাদের এই ধরনের কতগুলো আছে, ডাল যেমন বড়া টরা খায় মানুষের, এই ধরনের কিছু প্রোডাক্ট আছে যেগুলো রমজান ভিত্তিকই আর কি, যে চাহিদাটা হঠাৎ করে বেড়ে যায় 50%, কোনো সময় 100% বেড়ে যায়। অন্যান্য মাসে যতটুকু হওয়ার কথা দেখা যায় সয়াবিন তেল, চিনি, এগুলো অলমোস্ট ডাবল হয়ে যায়, অলমোস্ট 75%, 80%, 90% বেশি ডিমান্ড হয়। মানে এটা কি নৈতিকভাবে, যেটা কি আপনাদের জানা সাপেক্ষেই বেড়ে যায় নাকি বাড়িয়ে দেয়? না, আমি বলছি ডিমান্ড বাড়ে, চাহিদা বাড়ে, বাজারে চাহিদা বাড়ে। বাজারে চাহিদা বাড়লে যদি সরবরাহ সেইভাবে বাজারে না আসে তাহলে দাম বাড়ার কথা। আমরা এটাই দেখার চেষ্টা করি যেন সরবরাহটা যথেষ্ট পরিমাণে থাকে। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলছি চিনির ব্যাপারে, আমরা দেখেছি যে এবার চিনি যথেষ্ট পরিমাণে বাজারে সরবরাহ আছে, কাজেই চিনির দামটা বাড়ার কোনো টেন্ডেন্সি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। আচ্ছা, যথেষ্ট পরিমাণ আছে, মানে যা দরকার তার চেয়ে বেশি আছে আমরা মনে করি, এবং সরকারের হাতেও যথেষ্ট আছে। অন্যান্য প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্টে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু দাম বাড়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এই হিসাবে যেমন ছোলা একটা দেখা যাচ্ছে, ছোলার কতগুলো কারণে অবশ্য দেখিয়েছে তারা, তবে আমরা এটা মনিটর করছি, খুব মানে বেশি করে মনিটর করার চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে সয়াবিন তেলও একটু বাড়ছে বলে মনে হয়।
আর যেটা এখানে সাধারণভাবে যেটা মসুরের ডাল এগুলো আমরা দেখছি যে, কেননা তারা বলছে যে তাদের কস্টিং যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা বসছি এবং এগুলো নিয়ে বসার পরে আমরা এক এক মার্কেটে এক এক ধরনের কস্টিং হয়। আমি একটু এখানে বলে নিই, গতকাল এবং আজকে বোধহয় দুটো গতকাল আসে প্রথম আলোতে, আজকে আসে কালের কণ্ঠে কয়েকটা প্রোডাক্টের ব্যাপার নিয়ে বলেছে যে আমরা একটা নির্ধারিত করে দিয়েছিলাম কিন্তু তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ইত্যাদি। আমরা কোনো নির্ধারিত করিনি। আমরা জনাব জিএম কাদের আমরা আপনার ওই কথাগুলো শুনবো, নাইমের কাছে আসবো বিষয়গুলো নিয়ে। তার আগে আমাদের হাতে আমরা বাজারে গিয়েছিলাম, ওখানে আমরা কিছু জিনিস নিয়ে মানুষের কিছু কমেন্টস নিয়েছি, সেগুলো আমরা একটু শুনবো। ঠিক আছে, আমরা একটু দেখে নেই। অনেকই কষ্ট হইতে আছে, যে তরকারির দাম, যে চালের দাম, এদের দাম আমাদের কষ্ট হইতে আছে সাংঘাতিক। এই যে 4 মোটা শাক লইছি 15 টাকা, এদিকে আর কি সংসার চালা যায় কোনো সময়? খুবই কষ্ট হইতে আছে আর কি। আসলে আমরা খুব বিপদে পড়ি বাজারে আসলে। আমাদের যে থাকে তাতে আমাদের কেনাকাটা খুব কষ্ট হয়, অতিরিক্ত জিনিসপত্রের দাম বেশি। মিনিস্টাররা আছেন, তারা সংসদে বসে বড় বড় কথা বলে, কিন্তু বাজারে তো তারা কখনো আসে না যে বাজারের কি অবস্থা। তারা কখনো যদি বাজারে এসে দেখতো, যে বাজারের সার্বিক পরিস্থিতিটা বুঝতে পারতো, তাহলে বুঝতে পারতো। ওখানে বসে অনেক রকম ব্যবস্থা, আইন কানুন করে তারা, কিন্তু আইনের কোনো প্রতিফলন নাই। আমাদের তো খুবই খারাপ অবস্থা, আমাদের যে আয়ের সঙ্গে মানে বাজারের মানে মানিয়ে চলা সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের স্বল্প আয়ের মানুষদের খুবই টাফ হয়ে যাচ্ছে। আমাদের দশা ভাইয়া খুব খারাপ, যে এটা আসলে যে আমরা আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। মানে আমরা যেই রেঞ্জে আসতেছি বাজারে কেনার জন্য, আমরা খাওয়ার জন্য, বাঁচার জন্য কিন্তু আমরা ওটা দিয়ে কিনতেছি, কিন্তু এটা আমাদের সামর্থ্যের বাইরে। লিমিটেড টাকায় চাকরি করি ব্যাংকে, কিন্তু কি কাজ হইবে, বেতন যা পাই তা 10 দিন চলে না। বাজারে প্রত্যেক সপ্তাহে দাম বেশি। গত সপ্তাহে যেটা কিনছি 20 টাকা, আজকে এটা 25 টাকা। মানে আমরা এখন মরে যাওয়ার মতো এই অবস্থায় আছি। মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য খুব করুণ অবস্থা। এক দোকানে পেঁয়াজ 28 টাকা, এক দোকান বলছে 32 টাকা, এক দোকানে আলু বলছে 18 টাকা, এক দোকানে বলছে 24 টাকা। এই হলো বাজারের পরিস্থিতি। কারো নিয়ন্ত্রণ নাই আমাদের এই বাজারে। যে টাকা ইনকাম করে তাতে আমাদের সংসার চলে না, মানে এত জিনিসপত্রের দাম। বা এখন তো সামনে আরো রমজান আসছে, এখন তো অবস্থা আরো বেশি খারাপ। বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই, তরিতরকারির দাম যে যা আছে তার মতো চেয়ে নিচ্ছে। যে হারে দাম বাড়ছে সে হারে বেতন তো বাড়েনি। সামনে রোজা আসতেছে, তার আগেই সবাই বৃদ্ধি করিয়া অলরেডি সে মার্কেটে বৃদ্ধি করিয়া বিক্রি করতেছে। হ্যাঁ, কোনো 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 ইয়া দেখার কেউ নাই। 125 টাকা মুরগি এখন 190 টাকা কেজি চলতেছে। ডাল ছিল 90 টাকা, 85 টাকা, সেই ডাল 120 টাকা চলতেছে। হ্যাঁ, মাছ 500 টাকা, ছোট মাছ, গুঁড়া মাছ 200 টাকা থেকে শুরু করে 500-600। হ্যাঁ, ইলিশ মাছের কথা তো আর নিজেদের দেশের মাছ তো বলাই যায় না। কেমনে বাঁচবো, তো না খায় মরতে হবে, দেখা যায় এই অবস্থা। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, এরকমের থাকলে আমরা যারা বিশেষ করে মধ্যবিত্ত বা আছি বা তার চেয়ে যারা নিম্নবিত্ত আছে, এদের কষ্টের সীমা থাকবে না এবং এদের যে আগামী দিনে কি অবস্থা হবে, এই পরিস্থিতিতে আসলেই একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। জীবন থেমে নেই, জীবন চলছে, কেউ কষ্টে আছে, কেউ ভালো চলছে। জনাব নাইমুল ইসলাম খান, আপনি দেখলেন যে অনেক মানুষের মানে অবস্থাটা এরকম যে অনেকেই বলতে চেষ্টা করেছে যে মানে পারি না কিন্তু পারতে হচ্ছে, মানে বাঁচার জন্যই একটা চেষ্টা করা আর কি হয়তো। তো আপনি কিভাবে নিচ্ছেন বিষয়গুলোকে? আমি একটু মানে অবাকই হই। আমি এই সরকার যখন ক্ষমতায় আসে, আমাদের পত্রিকায় আমাদের সময় আমি একটা প্রধানমন্ত্রীর বরাবর একটা প্রস্তাবনাও দিয়েছিলাম। প্রস্তাবনাটা হচ্ছে এরকম যে সরকারগুলো, এটা শুধু এই সরকারের ক্ষেত্রে না, সবচাইতে হয় নাজুক পরিস্থিতির মুখোমুখি হয় ক্ষমতায় আসার পর, যে 2-3টা বিষয় থাকে। এর মধ্যে প্রধানতম বিষয় হচ্ছে দ্রব্যমূল্য। এই দ্রব্যমূল্য অ্যাপারেন্টলি আমরা মনে করি যে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। এটা খুব ডেলিকেট, কিন্তু যে এটা সত্যি সত্যি বাণিজ্য মন্ত্রণালয়ের কতটুকু কাজ, কতটুকু এককভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ, কিন্তু ওই আলোচনায় না গিয়ে আমার কাছে বরাবরই মনে হয়েছে যে এটা একটা ম্যানেজমেন্ট প্রবলেম। মাননীয় মন্ত্রী কিন্তু অলরেডি বলেছেন যে এক ধরনের মনিটরিং আছে, কিন্তু এই মনিটরিংটা যেটুকু হয় আমাদের জীবনে, প্রথমত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে দ্রব্যমূল্য এতটা গুরুত্বপূর্ণ, এটা প্রতিদিনই লাগে। এবং আমার কাছে খুব অবাক লাগে যে একটা সরকার মানে 2/3 না, এটা তো 90% ম্যান্ডেট নিয়ে যে সরকার প্রতিষ্ঠিত, মানে মহাজোটের 90% অলমোস্ট ম্যান্ডেট বা 80-85% ম্যান্ডেট, সেই রকম একটা সরকার অজনপ্রিয় হওয়ার মতো ঝুঁকি হয়ে যায় যে কারণে তার জন্য কি সরকার
সত্যি সত্যি সিনসিয়ারলি সেরকম একটা ম্যানেজমেন্ট উদ্যোগ নেয়, আমি সেটা দেখি না। আমার একটা প্রস্তাব ছিল যে আমাদের যে সেন্সিটিভ আইটেমগুলি, যেটা মাননীয় মন্ত্রীও বললেন যে আমাদের কতগুলি আইটেম আছে যেগুলির দামের ওঠানামা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, মানুষের জীবনে সবচেয়ে বেশি ইরিটেশন তৈরি হয়। তো সেই জিনিসগুলির আমার মনে হয় যে আরো ক্লোজ মনিটরিং, এবং এই মনিটরিং শুধুমাত্র ঢাকা না, সারা দেশব্যাপী একটা নেটওয়ার্কের ভিত্তিতে মনিটরিং এবং বিশ্ব পরিস্থিতির মনিটরিং, এবং এই মনিটরিং এর পাশাপাশি যদি প্রতিটি আইটেমের জন্য একটা সেকশন, একটা সেল কাজ করে, প্রতিটি আইটেমের জন্য কয়টা আইটেম, 10টা 15টা আইটেম আমাদের ম্যাক্সিমাম, তো এই 10-12টা আইটেমের জন্য যদি একটি করে সেল কাজ করে এবং তারা এই মনিটরিং, রিসার্চ এবং বাংলাদেশে যারা এটার ব্যবসায়ী তাদের সাথে একদম ডিস্ট্রিক্ট উপজেলা লেভেলে কন্ট্যাক্ট, এদিকে আবার দেশ বিদেশের মনিটরিং, সঙ্গে আমাদের যারা ব্যবসায়ী এক একটা ধরেন চিনি ব্যবসায়ীরা কি শুনবে যে না, শোনার প্রশ্ন না, ব্যবসায়ী শুনবে। ব্যবসায়ীকে তো একটা জিনিস আমি বলি, ব্যবসায়ীকে লাভ করতে দিতে কিন্তু সরকার বাধা দিচ্ছে না, বাধা দেয়ও না, এবং ব্যবসায়ীর কিন্তু লাভই দরকার। কিন্তু ব্যবসায়ীরা কি করে, ব্যবসায়ীরা যখন মনিটরিং এর মধ্যে ফাঁকি দিতে পারে, মনিটরিং এর আওতার বাইরে চলে যেতে পারে বা শিথিলতার সুযোগে তারা একটু চেষ্টা করে, সবাই না, এর মধ্যে কোনো না কোনো লেভেলে কেউ না কেউ চেষ্টা করে যে এটার বাড়তি একদিন আটকালে যদি পরের দিন একটু বেশি দাম পাওয়া যায়। এই যে প্রবণতাটা, এটা যতটা ক্লোজ এবং সায়েন্টিফিক মনিটরিং এবং পার্টিসিপেটরি একটা প্রসেস। হোয়াট ইজ দ্যাট পার্টিসিপেটরি প্রসেস? আমি যেটা মনে করি ওই ব্যবসায়ীদের সাথে এনগেজমেন্ট। আচ্ছা, আমি দেখি তাহলে মন্ত্রী মহোদয় কি বলেন। উনি যেটা বললেন সেটা কি আপনারা কিছু করছেন, এরকম কোনো কিছু? ওই ধরনেরই করা হচ্ছে আসলে, যেটা উনি বলেছেন এক্স্যাক্টলি ওই প্রসেসেই কাজ করা হয়, এবং এটা শুধু ঢাকা শহরে না, সব জায়গায় মনিটরিং করা হয়। তবে উনি যেটা বলেছেন যে এফেক্টিভনেসটা মানে আরো ব্যাপকভাবে করা, কারণ আমাদের তো মানে আমরা একটা যে বললাম আমরা সরবরাহ পরিস্থিতিগুলো আমরা করি, তারপর প্রাইসটাকে আমরা দেখি যে মার্কেটে যে প্রাইসটা আছে বিভিন্ন জায়গায় সেটা রিজনেবল কিনা। যদি ও দুটো মিল হয় যে সরবরাহ ঠিক আছে এবং প্রাইস মোটামুটি রিজনেবল আছে, তাহলে মনে করি এটা স্টেবল এবং এটা আমরা রিজনেবল প্রাইস মনে করি। এখন এই প্রাইসটাও কিন্তু অনেক সময় সাধারণ অনেকের কাছে, যেমন লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস অনেকের কাছে তাদের আয়ের সঙ্গে সঙ্গতি হচ্ছে না, সেটা কিন্তু আবার যতই আমরা মনিটরিং করি আর যতই কিছু চেষ্টা করি, আমি তো বিজনেসম্যানদের ক্ষেত্রে লস করে বিক্রি করাতে পারবো না। আর তাহলে করতে হয় যেটা সোশ্যালিস্টিক ইকোনমিতে আছে, তাহলে সম্পূর্ণ ব্যবসাটা সরকার করবে, কিনে আনবে, এবং সরকার যে দামে সবাই সন্তুষ্ট হতে পারে বা সবাই অ্যাফোর্ড করতে পারে তার ইনকামের সঙ্গে, সেই দামে সরকার মূল্য নির্ধারণ করে, যেটাকে বলা হয় সত্যিকার অর্থে মার্কেট নিয়ন্ত্রণ আর কি করে। এখানে কিন্তু একটা ব্যাপার আসে যে সেখানে কিন্তু তাহলে আর প্রাইভেট কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না, যেহেতু মার্কেট প্রাইসের চেয়ে আমি যদি কম দামে দিই তখন আর একটা বিরাট অংশের ভর্তুকি সরকারকে দিতে হবে। ফলে ভর্তুকি দিয়ে এই ভর্তুকির টাকাটাও কিন্তু জনগণই দিবে, আর যে কোনো ভাবে। উনি কিন্তু একটা কথা বলেছেন যে অনেকে মজুত করে রাখে, ওইটাই ওটার জন্য আমাদের ওইটাই বলছি, ওটা আমরা চেষ্টা করি। ওটার জন্য যেটা আমরা চেষ্টা করি সেটা হলো এই যে উনি যেটা বললেন মজুত করে রাখা, বা কোনোখানে পথে ঘাটে কোনোখানে কোনো বাধা সৃষ্টি করা, কোনো কিছুতে সরবরাহে বিঘ্ন সৃষ্টি করা, এটাকে আমরা বন্ধ করার জন্যই আমরা মনিটরিং করি যে কোনোখানে এরকম কিছু হচ্ছে কিনা। সেখানে যেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি সেটা হলো যে প্রতিযোগিতা যথেষ্ট হওয়া। যেমন বললো এক দোকানে কম দাম, এক দোকানে বেশি দাম, এটা মানে একটা বাজারে অস্বাভাবিক হতে পারে। কারণ না হতে পারে মানে একটা মানুষ তো বাজার সাধারণত দর যাচাই করে যেখানে কম পাবে সেখানে কিনবে, এবং যারা বেশি দাম নিয়ে বসে আছে তাদের যদি স্পেশাল কোনো কারণ না থাকে যে আমার কোয়ালিটি স্পেশাল বা অন্য কিছু আমি গ্যারান্টি দিচ্ছি, তাহলে ওই জায়গা থেকে কেউ কিনবে না। এবং আমরা চাই যে যথেষ্ট পরিমাণ মার্কেটে যদি মানুষ থাকে এবং সরবরাহটা যদি যথেষ্ট পরিমাণে আসে, তাহলে রিজনেবল প্রাইস এক্সিস্ট করবে। সরকারের নিয়ন্ত্রণ ওইটুকুই আমি বলছি যে আমরা নিয়ন্ত্রণ করি যে কেউ যেন মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, পুরোপুরি নিয়ন্ত্রণে না নিতে পারে, কেউ নিয়ন্ত্রণে না নিতে পারে। সরকার ওটি দেখার চেষ্টা করে যে মার্কেটের যে কতগুলো চাহিদা সরবরাহ, যতগুলো ফ্যাক্টর দিয়ে প্রাইসটাকে নিয়ন্ত্রিত হয় অটোমেটিক্যালি ইকোনমিক্স রুলসে, সেটার জন্য সঠিকভাবে কার্যকর থাকে, এটাই দেখার দায়িত্ব সরকারের বলে আমরা মনে করি। এবং সেটা দেখার জন্য আমরা চেষ্টা করি। মনিটরিং সিস্টেম ঢাকায় আছে, প্রত্যেক জেলাতে আমাদের এখন আমাদের একটা সংস্থাও করা হয়েছে যেটা। আমি আপনার কাছে আবার ফিরে আসবো, আমরা ছোট্ট একটু বিরতিতে যাবো, বিরতি গিয়ে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ফিরে আসবো খুব শিগগিরই।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম মূল্য বৃদ্ধি নিয়ে। তো আপনি বলছিলেন, আমরা কিন্তু আজকেও দেখেছি, গত কয়েকদিন যাবতীয় পত্রিকায় লেখালেখি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে। আজকেও অনেকগুলো পত্রিকাতে এই ধরনের সংবাদ হয়েছে, টেলিভিশনগুলোতেও হয়েছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো আপনি যেটা বলছিলেন যে আপনারা একটা মনিটরিংয়ের ব্যবস্থা করছেন। মনিটরিংয়ের কথা যেটা নাইম বলেছে, এক্স্যাক্টলি আমরা ওই ব্যাপকভাবে ওটি করার ব্যবস্থা নিয়েছি। তবে এটা ঠিক যে এখনও ওই ব্যাপকতা লাভ করেনি, আমরা এখনও সব জায়গায় মানুষ দিতে পারিনি, সব জায়গায় কাঠামো তৈরি হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের একটা আইন করা হয়েছে, তার মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য একটি অধিদপ্তরও করা হয়েছে। এই অধিদপ্তরটি এখন মানে ঢাকা বেসড, এবং তার কিছু কিছু অফিস আমরা ডিভিশনাল শহরগুলোতে করেছি, জেলা। এখন এগুলোতে সম্পূর্ণ ম্যান পাওয়ার নিয়ে পারমিশন পাওয়া গেছে সব জায়গায়, উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণের অফিস হবে। তো সেখান থেকে যেটা আমরা করতে চাচ্ছি, ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট যেগুলোকে আমরা এসেনশিয়াল প্রোডাক্ট মনে করি, সেগুলোকে এসেনশিয়াল প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করার জন্য গেজেট করছি। আমরা একটা প্রসেসে আছে। আগে আমরা ওই